আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োকেমিস্ট্রি থার্ড কার্ডের ফার্স্ট আইটেম নিয়ে কথা বলবো। থার্ড কার্ড হচ্ছে আমাদের ডাইজেশন অ্যান্ড মেটাবলিজম কার্ড। এটার ফার্স্ট আইটেম যেটা আছে সেটা রিলেটেড যা যা আলোচনা হতে পারে সেটা আমরা আজকে ভিডিওতে করার চেষ্টা করব। সো প্রথমেই ডাইজেশন নিয়ে আলোচনা করার আগে আমরা ডাইজেশনের যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে একটু পড়ে ফেলি, তারপরে হচ্ছে মূল আলোচনায় প্রবেশ করব। তো ডাইজেশন যে ব্যাপারটা, ডাইজেশন হচ্ছে পরিপাক আর অ্যাবজর্পশন হচ্ছে শোষণ। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এই জিনিসগুলাই ঘটে। অ্যান্ড এটার মধ্যে আছে হচ্ছে অ্যালিমেন্টারি ট্র্যাক্ট, আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত একটা ক্যানেল অ্যান্ড অ্যাক্সেসরি অর্গান। আমাদের এই যে ক্যানেলকে জুড়ে আশেপাশে বিভিন্ন অর্গান থাকে যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে। এরা বিভিন্ন সিক্রেশন ঘটায় অ্যান্ড বিভিন্ন মেকানিক্যাল চেঞ্জেসও করে, যেমন টাং, টিথ, স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার ইত্যাদি। আর একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হচ্ছে স্টমাক থেকে অ্যানাস পর্যন্ত, অ্যান্ড অ্যালিমেন্টারিটা হচ্ছে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত। এইটা হচ্ছে দুইটা ট্র্যাক্ট। আর ফাংশনগুলো আমরা মোটামুটি সবাই জানি। অ্যান্ড অর্গানগুলোর কী কী কাজ সেটা আমরা ধাপে ধাপে পড়ব, বিভিন্ন জায়গায় অ্যানাটমি, ইভেন আজকেও কিছু পড়ব। আর গ্ল্যান্ডস আছে স্যালাইভাইতে 3টা গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, প্যারোটিড। স্টোমাকে গ্ল্যান্ড আছে, স্মল ইন্টেস্টাইনে গ্ল্যান্ড আছে এবং এদের বিভিন্ন সিক্রেশন হয়ে থাকে। আর গ্ল্যান্ডের মধ্যে সেল থাকে, এগুলো নিয়ে আমরা একটু পরেই আরও ডিটেলস আলোচনা করব। তো আজকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যেটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এবার আমরা হচ্ছে প্রথম যেই পড়াটা আছে ডাইজেশন, ডাইজেশন পড়া। তো ডাইজেশনের দিকে আমরা চলে যেতে চাই এবং ডাইজেশনের ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডেফিনেশন। তো আমাদের রেফারেন্স বুক এবিসি, এটা আমরা চলে আসলাম। ডাইজেশনের যে ডেফিনেশন এখানে দেওয়া আছে, ডাইজেশন ইজ দ্য physico-chemical process by which complex food materials are broken down into simple absorbable units. তো ডাইজেশনের সংজ্ঞাটা আসলে মুখস্থ করতে হবে, বিকজ প্রথম কোশ্চেনই এইটা আসার চান্সেস খুবই বেশি যে ডিফাইন ডাইজেশন যখন আইটেম দিতে বসবেন আপনি। তো ফিজিকো কেমিক্যাল বলতে কী বোঝাচ্ছে? ফিজিকো বলতে বোঝাচ্ছে আসলে কি বলে যান্ত্রিক, আর কেমিক্যাল যেটা আছে সেটা তো রাসায়নিক, আমরা সবাই জানি। তো ডাইজেশনের সাথে যান্ত্রিক এবং রাসায়নিক দুইটা ব্যাপারই কিন্তু জড়িত, একটা দিয়ে কিন্তু কাজ হয় না। এবার আসি বেসিক প্রসেস অফ ডাইজেশন ইজ হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিসের মাধ্যমেই ডাইজেশনটা ঘটে। অ্যান্ড এটা কোন এনজাইমের মাধ্যমে হয়? হাইড্রোলাইসিস নামক একটা গ্রুপ অফ এনজাইম দিয়ে এই জিনিসটা ঘটে। অ্যান্ড ডাইজেস্টিভ জুস ব্যাপারটা কি? এটা হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। এইমাত্র আমরা পড়ে আসলাম অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান কী কী আছে এবং ওগুলো কী আসলে। এই অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান থেকে যে জিনিসগুলো সিক্রেশন হয় সেটাই হচ্ছে ডাইজেস্টিভ জুস। এবং ডাইজেস্টিভ জুসের এই যে একটা বক্স আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এইখান থেকে আমাদের বেসিক্যালি 4টা কলামই পাওয়া লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইজেস্টিভ জুসের বক্সে 4টা কলাম আছে, অ্যান্ড এখানে জুসগুলোর নাম দেওয়া আছে, জুসগুলো কোথা থেকে কোনটা সিক্রেট হয় সেইটাও দেওয়া আছে। তো আলটিমেটলি আমাদের এখান থেকে আমরা দেখব। তো প্রথমে আসি আমরা স্যালাইভা। স্যালাইভা থেকে আমরা যদি শুরু করি, দেখতে পাচ্ছি স্যালাইভা, আমরা আস্তে আস্তে নিচে নামবো, উপর থেকে নিচে। স্যালাইভা, দেন গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল, সাক্কাস, এন্টেরিকাস। ওকে, তো স্যালাইভা যেটা, লালা যেটা বলি, অবভিয়াসলি স্যালাইভা এই গ্ল্যান্ড থেকে বের হবে। পিএইচ হচ্ছে 6.7 থেকে 7, অর্থাৎ একটু অ্যাসিডিক। এটা একটু অ্যাসিডিক। অ্যান্ড হচ্ছে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো আমরা নর্মালি সবাই বুঝি, ডেলি সিক্রেশনটা আমরা পরে দেখতেছি। পিএইচ হচ্ছে 1.5 থেকে 2। প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াস থেকে বের হবে 8 থেকে 8.3। বাইল, লিভার থেকে 7.8। এটা কিন্তু নর্মালি অনেকে ভুল করে, অনেকে মনে করে বাইল হচ্ছে গল ব্লাডার থেকে সিক্রেট হয় বা তৈরি হয় গল ব্লাডারে। অ্যাকচুয়ালি জমা থাকে গল ব্লাডারে, বাট তৈরি হয় লিভারে। এটার পিএইচ হচ্ছে 7.8। অ্যান্ড সাক্কাস, এন্টেরিকাস, এটার পিএইচ হচ্ছে 7.5। তো এইখানে যে কয়টা পিএইচ আছে তার মধ্যে জাস্ট এই দুইটা হচ্ছে আমাদের অ্যাসিডিক। এই দুইটা অ্যাসিডিক, বাকি সবগুলো কিন্তু বেসিক বা ক্ষারীয়।
তো যেহেতু ক্ষারীয়, তো আমরা এটা কীভাবে মনে রাখতে পারি, বেসিক পিবিএস, জাস্ট এই প্রথম অক্ষরগুলো দিয়ে আমরা মনে রাখতে পারি পিবিএস, বেসিক পিবিএস, আর বাকি দুইটা তো অ্যাসিডিক। এখন এই মানগুলো আমাদের লাগবে, তো মানগুলো আসলে রিপিটেডলি পড়ার মাধ্যমে মনে রাখা পসিবল। 6.77, 1.5 2, 8 থেকে 8.3, 7.8, 7.5, এখানে কিন্তু কমতেছে আসলে। হ্যাঁ, এখানে অ্যাসিডিকের ক্ষেত্রে উপর থেকে নিচে কমতেছে, ইভেন বেসিকের ক্ষেত্রেও এই যে প্রথমটা থেকে শেষেরটা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কমে আসতেছে ট্রেন্ডটা। তো এইটা হচ্ছে গেল। এবং আমাদের যে ডেইলি সিক্রেশন আছে, ডেইলি সিক্রেশন হচ্ছে তিনটারই একই রকম সিক্রেশন, স্যালাইভা, প্যানক্রিয়াটিক জুস আর সাক্কাস এন্টেরিকাস। হ্যাঁ, তিনটারই একই রকম সিক্রেশন হচ্ছে, শুধু বাইল আর গ্যাস্ট্রিক জুস হচ্ছে অনেক বেশি। এটা কিন্তু সহজে বোঝা যায়, বিকজ গ্যাস্ট্রিক জুস হচ্ছে স্টোমাকে রিলিজ হচ্ছে। সো স্টোমাকে হিউজ পরিমাণ খাবার একসাথে যাচ্ছে, অ্যান্ড অনেকগুলা গ্ল্যান্ড আছে, মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন, গ্যাস্ট্রিক জুসের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, অনেক কিছু সিক্রেট করা লাগে, তো পরিমাণ অবশ্যই বেশি হবে। অ্যান্ড তারপর হচ্ছে বাইল হচ্ছে লিভারের থেকে বের হয়। বাইল কিন্তু কোনো এনজাইমও নেই, বাইল জাস্ট ডাইজেস্টিভ জুস, বাট কোনো এনজাইম নেই এটাই। তো যেহেতু এনজাইম নাই, সো আমরা একটু বুঝতে পারি যে আচ্ছা এখানে তাহলে কাজকর্ম কম হবে, তো এখানে কম সিক্রেশনই ইনাফ। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এইখানে PSS এই তিনটার সিক্রেশনের মান একই রকম, এটা কিন্তু লিটারে। আর বাকি দুইটা, একটা হচ্ছে অনেক বেশি 2.5, আরেকটা হচ্ছে 1। এইটা গেল। এবং এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই ছক বলতে মানে ক্লাসিফিকেশনটায় ডাইজেস্টিভ এনজাইম। এটা খুবই 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 ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন হিসেবে, অ্যান্ড ভাইবার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো ডাইজেস্টিভ এনজাইম কী কী আছে আমরা যদি একটু মনে করি, আমাদের সেই ইন্টারমিডিয়েটের পড়া, সেখান থেকে কিন্তু আমরা একটু মিলিয়ে পড়ার চেষ্টা করলেই মনে রাখতে পারবো। আমরা প্রথমেই দেখব কার্বোহাইড্রেট রিলেটেড যেই এনজাইমগুলো আছে। তো কার্বোহাইড্রেট গুলাকে বলে অ্যামাইলোলাইটিক এনজাইম। সো অ্যামাইলোলাইটিক যারা, তার মানে অ্যামাইলেস অবভিয়াসলি একটা এনজাইম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আছে। তো প্রথমে আমরা মুখ থেকে শুরু করবো, একদম ওরাল ক্যাভিটি থেকে। তো টায়ালিন থাকে লালায়, আমরা সবাই জানি প্যানক্রিয়াটিক অ্যামাইলেস, এটা হচ্ছে অ্যামাইলোলাইটিক। অ্যান্ড সুক্রেস, ম্যালটেস, ল্যাকটেস, এগুলো সব কিন্তু একটা স্যাকারাইড। হ্যাঁ, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। তো এগুলো শেষে এজ লাগাই দিলে এগুলো কিন্তু এনজাইম হয়ে যাচ্ছে, সুক্রেস, ম্যালটেস, ল্যাকটেস, আলফা ডেক্সট্রিনাস, দেন আইজোম্যালটেস, ট্রেহালাস। এখানে একটু কঠিন মনে হয়েছে আমার কাছে, ডেক্সট্রিনাস অ্যান্ড ট্রেহালাস, এই দুইটা একটু হয়তো মনে রাখা টাফ লাগতে পারে আই গেস, বাট পড়তে পড়তে হয়ে যাওয়ার কথা। ডেক্সট্রিন একটা পলিস্যাকারাইড, অ্যান্ড তারপরে আছে ট্রেহালাস। এবার আসি প্রোটিওলাইটিকের নর্মালি শেষে সিন ওয়ার্ডটা, সিন সাফিক্সটা থাকে, যেমন পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আর বাকিগুলা আমরা চোখ বন্ধ করলেই বলতে পারবো, লাইক কার্বক্সিপেপটাইডেস, ইলাস্টিন একটা প্রোটিন, কোলাজেন একটা প্রোটিন। তো কোলাজিনেস, ইলাস্টেস, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, টাইপেপটাইডেস, এন্টেরোপেপটাইডেস। এখানে এন্টেরোপেপটাইডেসটা একটু এক্সেপশন মনে হয়েছে, বাকি জিনিসপত্র কিন্তু টাইপেপটাইড ইজিলি হয়ে যায়। ফ্যাটেরগুলো হচ্ছে লাইপোলাইটিক। তো লাইপেজ নামে শেষে লাইপেজ অনেক বেশি থাকে, আমরা এখানে মার্ক করা দেখতে পাচ্ছি লাইপেজ আছে, লিঙ্গুয়াল লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, এন্টেরিক লাইপেজ, কোলাইপেজ, অ্যাসিড লাইপেজ। মানে লাইপেজের আগে কতগুলা প্রিফিক্স লাগাই দিলেই আমি অনেকগুলা এনজাইম পেয়ে যাবো। ইভেন এই যে ফসফোলাইপেজ, জাস্ট এক্সট্রা করে মনে রাখা লাগতেছে কোলেস্টেরল এস্টারেজ লেসিথিনাস। নিউক্লিয়াস, তো নিউক্লিক অ্যাসিড, ডিএনএস, আরএনএস, বা ডিঅক্সিরাইবো নিউক্লিয়াস আর রাইবোনিউক্লিয়াস। আর আদার এনজাইমের মধ্যে আছে কার্বনিক অ্যানহাইড্রেস, গ্যাস্ট্রিক রেনিন, এন্টেরোকাইনেস, ব্লা ব্লা ব্লা। তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, প্রথম চারটা আমাদের অবশ্যই জানা লাগবে। এবার আমরা আমাদের
যেই অ্যাবজর্পশন পার্টটা আছে সেটার দিকে একটু দেখব। অ্যাবজর্পশনের সংজ্ঞাটাও লাগবে। অ্যাবজর্পশন হচ্ছে ইট ইজ দ্য প্রসেস by which end products of digestion, water, electrolytes, minerals and vitamins pass through intestinal epithelium to enter into blood or lymph. তো এটা কোথায় ঘটে? ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে, এটা থেকে পাস করে ব্লাডে যে মিশে, হ্যাঁ, এই জিনিসপত্রগুলো। অ্যান্ড কীভাবে হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস অথবা ডিফিউশনের মাধ্যমে হচ্ছে। এবার এখানে একটা জিনিস আছে, ডেইলি ওয়াটার টার্নওভার, মানে বডিতে যে পানির টার্নওভার বা পানির ভারসাম্য প্রতিদিন সেটার পরিমাণটা কত। তো নর্মালি হচ্ছে পানির যে ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স, এটা অনেকগুলা অর্গান দিয়েই, অনেকগুলো সিস্টেম দিয়েই রেগুলেট হয়। যেমন লিভার না, কিডনি, দেন হচ্ছে লাংস। এখানে শুধুমাত্র জিআইটি নিয়েই কথা বলা হচ্ছে। তো জিআইটির মাধ্যমে নর্মালি জিআইটি না, মানে বডিতে ইনপুট নর্মালি হচ্ছে 10 লিটারের মতো হয়। এক্সোজেনাস মানে আমাদের বিভিন্ন খাবার বা পানি পান ডাইরেক্ট 2 লিটার, আর ডাইজেস্টিভ জুসের মাধ্যমে 8 লিটারের মতো পানি পাওয়া যায়। এবং রিঅ্যাবজর্পশন হয় 9.8 লিটারের মতো, প্রায় 98%, অ্যান্ড বের হয়ে যায় স্টুলের সাথে 200 ml এর মতো। এটা হচ্ছে ডেইলি টার্নওভার। এবার আমরা আসবো হচ্ছে পরের পেজটা আমরা যদি দেখি, এইখান থেকে দেখব আমরা, একটু জুম আউট করতে হবে। আচ্ছা, এইটাও খুবই ইম্পর্টেন্ট রিটেন ভাইবা সব কিছুর জন্য, ইভেন এখান থেকে এমসিকিউ আসা পসিবল। তো এই যে ডাইজেস্টিভ জুস এবং এগুলোর কম্পোনেন্টগুলো কী কী। তো স্যালাইভার কম্পোনেন্ট আমাদের মনে রাখতে হবে, স্যালাইভারে কোনো প্রোটিওলাইটিক এনজাইম থাকে না, গ্যাস্ট্রিক জুসে কোনো অ্যামাইলোলাইটিক এনজাইম থাকে না, অ্যান্ড সাক্কাস এন্টেরিকাসে কোনো লাইপোলাইটিক এনজাইম থাকে না। মানে 3টা জায়গায় 3 ধরনের এনজাইম অ্যাবসেন্ট আছে। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখতে পারি, এটা থাকে না মানে কি, বাকি 2টা থাকে। তো অলরেডি আমি 2টা পয়েন্ট পেয়ে যাচ্ছি, 2টা পয়েন্ট পেয়ে গেলাম। অ্যান্ড মিউকাস থাকে, পিচ্ছিল কারক পদার্থ। আমরা জানি যে লালা হচ্ছে পিচ্ছিল, তো অবভিয়াসলি মিউকাস থাকবে। এবার আসি গ্যাস্ট্রিক জুস, এটাও খুবই ইম্পর্টেন্ট, ইভেন এগুলোর ফাংশন সহ আসে এক্সামে। মিউকাস পিচ্ছিল করে, অ্যান্ড HCl ক্ষরণ হয় গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে পাকস্থলিতে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এটা একটা গ্লাইকোপ্রোটিন। দেন প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক এনজাইম। অ্যান্ড এখানে মনে রাখতে পারে কিন্তু পেপসিন, হ্যাঁ, পেপসিন কিন্তু গ্যাস্ট্রিক জুস থেকে ক্ষয়িত হয়, নট প্যানক্রিয়াটিক জুস অর এনিহোয়ার এলস। পেপসিন শুধুমাত্র গ্যাস্ট্রিক জুস থেকে, অ্যান্ড লাইপোলাইটিক গ্যাস্ট্রিক লাইপেস। এই উদাহরণ সহ আমাদের দেখতে হবে, লিঙ্গুয়াল লাইপেস, স্যালাইভারি অ্যামাইলাস, আর হচ্ছে মিউকাস, HCl অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এগুলা মুখস্থ রাখলে একটা সুবিধা আছে, এইটার ফাংশনও অনেক ইজিলি পড়ে ফেলা সম্ভব যদি এই কম্পোনেন্টগুলো মুখস্থ থাকে। এটা আমরা পরে দেখব যখন সেগমেন্ট বাই সেগমেন্ট আমরা যাব। এবার আসি প্যানক্রিয়াটিক জুসে। তো প্যানক্রিয়াটিক জুস এখানে হচ্ছে বাইকার্বনেটটা থাকবে, অ্যান্ড কলিপেসটা একটু এক্সেপশন মনে হয়েছে, সেই জন্য এটা মার্ক করা কলিপেস। এছাড়া প্যানক্রিয়াটিক জুসে সব ধরনের এনজাইম থাকে, মানে দুনিয়ায় যত আছে, অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক, প্রোটিওলাইটিক, নিউক্লিয়াস। তবে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইপের এনজাইম। দেখো, সাক্কাস এন্টেরিকাসে অ্যামাইলোলাইটিকের সাথে প্যানক্রিয়াটিকের অ্যামাইলোলাইটিকের কিন্তু মিল নাই, ডিফারেন্ট। আমরা যদি দেখি অ্যামাইলোলাইটিক এখানে কী আছে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেস, হ্যাঁ। তবে লাইপোলাইটিক এখানে আছে প্যানক্রিয়াটিক লাইপেস, কোলেস্টেরল এস্টারেস অ্যান্ড লেসিথিনাস। অ্যান্ড প্রোটিওলাইটিক আছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, ইলাস্টেস, কোলাজিনাস। নিউক্লিয়াসের মধ্যে আছে রাইবোনিউক্লিয়াস, ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস। বাইরের মধ্যে আমরা সল্ট পাবো, পিগমেন্ট পাবো, এস্টার পাবো, ফসফোলিপিড পাবো। সাক্কাস এন্টেরিকাসে এন্টেরোকাইনেস, অ্যান্ড এই 2 ধরনের এনজাইম আমরা পাচ্ছি। এখানে যে গুরুত্বপূর্ণ বা নোটিসেবল পয়েন্টগুলো হচ্ছে, আমাদের উদাহরণগুলো দেখতে হবে যে কোন উদাহরণটা কোথায় পাওয়া যাচ্ছে। সবগুলাই কিন্তু মানে একই জিনিস সব জায়গায় পাওয়া যাচ্ছে না। এটাই পেপসিন পাওয়া যাচ্ছে, এটাই পাওয়া যাচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, কোলাজিনাস, ইলাস্টেস। এখানে পাওয়া যাচ্ছে অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, আর কি এন্ডোপেপটাইডেস।
আবার একইভাবে এখানে আলাদা, এগুলো আলাদা। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে কোনটায় কোনটা অনুপস্থিত, এই যে প্রোটিওলাইটিক অনুপস্থিত, অ্যামাইলোলাইটিক অনুপস্থিত, লাইপোলাইটিক অনুপস্থিত। এখন এটা হচ্ছে অর্গানিক কম্পোনেন্টস। এবার ইনঅর্গানিক কম্পোনেন্টসগুলো আমরা একটু দেখব। আমরা যদি একটু জুম করি, জুম করলে দেখা যাবে এই যে ইনঅর্গানিক। তো ইনঅর্গানিক মনে রাখার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে সবার মধ্যে ক্যাটায়ন থাকবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যানায়ন থাকবে ক্লোরাইড, বাইকার্বনেট, সবার মধ্যে এক্সেপ্ট গ্যাস্ট্রিক জুস। মানে গ্যাস্ট্রিক জুসটা একটু আলাদাভাবে আমরা মনে রাখবো, বেশি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে এখানে একটু এক্সেপশন আছে। তো বাকি যারা আছে সবার মধ্যে আরও অনেক টাইপের অ্যানায়ন ক্যাটায়ন থাকতে পারে, কিন্তু এইগুলা খুবই কমন, মানে এগুলো থাকবেই। সোডিয়াম, আই হোপ দেখা যাচ্ছে না, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সব কিন্তু আয়ন আকারে, ক্লোরাইড, বাইকার্বনেট এগুলা সবার মধ্যে কমন আয়ন। তো আমরা যদি এইগুলা জাস্ট মনে রাখি, এই পাঁচটা তার মধ্যে সবার মধ্যে লিখে দিতে পারবো। আর যে গ্যাস্ট্রিক জুসের যে এক্সেপশনটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম থাকবে, এই দুইটাই আমরা মনে রাখলাম। আর অ্যানায়নের ক্ষেত্রে ক্লোরাইডও থাকবে, জাস্ট বাইকার্বনেটটা চেঞ্জ হয়ে ফসফেটটা দেখতে পারবো আমরা এখানে। ওকে, তো এই ছকটা হয়ে গেল, হুইচ ইজ প্রিটি মাচ ইম্পর্টেন্ট। এবার আসি আমরা মিউকাস। তো মিউকাস আসলে কি? মিউকাস হচ্ছে একটা থিক সিক্রেশন, এটা বলতে হবে থিক, অ্যান্ড কম্পোস্ট মেনলি অফ ওয়াটার, ইলেকট্রোলাইটস অ্যান্ড গ্লাইকোপ্রোটিনস। তো এটা ওয়াটার, ইলেকট্রোলাইট, গ্লাইকোপ্রোটিন দেখা যায়। এবার মিউকাসের যে ফাংশন, এর উপর একটু কথা আছে এবিসিতে, বায়োসল, লেসিথিন, ট্রিপসিন ইনহিবিটর, এটা রিডিং পড়লে নিজেই পারা যায়। তো এবার আসি মিউকাসের যে ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স কি? মিউকাস বেসিক্যালি যে থিক লেয়ার, ওইটা মিউকোসাকে প্রোটেক্ট করে, এটা হচ্ছে মেইন কথা। এবার কোটিং অফ গাট ওয়াল অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট অফ ফুড উইথ মিউকোসা, মিউকোসার সাথে ফুডের কন্ট্যাক্ট রেস্ট্রিক্ট করে অ্যান্ড গাট ওয়াল প্রোটেকশন দেয়। দেন হচ্ছে লুব্রিকেশন, এটা যেহেতু পিচ্ছিল তো লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করবে। এরপর আসে প্রোটেকশন অফ জিআইটি মিউকোসা ফ্রম মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জুরি, মিউকোসাকে সব ধরনের ইঞ্জুরি থেকে প্রোটেক্ট করবে। ওকে, এবার প্রপার্টিস ছিল কিছু মিউকাসের। প্রপার্টিস হচ্ছে অ্যাডহারেন্স, স্লিপারি অ্যান্ড বাইকার্বনেট আয়ন থাকে মাঝে মধ্যে, এগুলাই। এবার আসি আমরা স্যালাইভাতে। তো স্যালাইভা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড স্যালাইভা শুরুর আগে আমাদের স্যালাইভার ডেফিনেশনটা জানা দরকার। স্যালাইভা ইজ এ ভিসকাস, কালারলেস, অপ্যাক ফ্লুইড সিক্রেটেড বাই স্যালাইভারি গ্ল্যান্ডস। এইটুক বলাই ইনাফ। এখন স্যালাইভারি গ্ল্যান্ড কি আছে? স্যালাইভারি গ্ল্যান্ড আমরা পড়ে আসছি ছোটোবেলায় আরও। তো স্যালাইভারি গ্ল্যান্ড যা আছে, প্যারোটিড আছে, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এই তিনটা। যদিও এত ডিপে যাওয়ার কথা না অ্যাটলিস্ট বায়োকেমিস্ট্রিতে, তাও আমরা পড়ে রাখতেছি। প্যারোটিড কী করে? প্যারোটিড হচ্ছে বেসিক্যালি সেরাস সিক্রেশন ঘটায়, সাবম্যান্ডিবুলার সেরাস মিউকাস দুইটাই ঘটায়, আর সাবলিঙ্গুয়াল বেসিক্যালি মিউকাস ঘটায়। এবার আমরা স্যালাইভার ফাংশনগুলো দেখব, খুবই ইম্পর্টেন্ট স্যালাইভার ফাংশন। তো স্যালাইভা হচ্ছে, আমরা কি পয়েন্টগুলো মনে রাখবো, কিওয়ার্ডগুলো। কিপস দ্য মাউথ ময়েস্ট, মানে ভেজা রাখবে, কথা বলতে সাহায্য করে। অনেকের কম স্যালাইভা ক্ষরণ হয়, যাকে জেরোস্টোমিয়া বলে, তখন কিন্তু কথা বলতে সমস্যা হয়। তাই ফ্যাসিলিটেটস সোয়েলিং, তারপরে হচ্ছে বোলাস ফর্মেশনে হেল্প করবে, যেটা হচ্ছে ডিগ্লুটিনেশনের জন্য সুইটেবল। তারপরে ডাইলিউটস হট অ্যান্ড ইট অ্যান্ড ফুড, অ্যাক্সেস লুব্রিকেন্ট, যেহেতু পিচ্ছিল, ওয়াশেস ডাউন ফুড ডাবরেস, মানে মুখে যেই খাদ্যকণা থাকে সেটা ওয়াশ ডাউন করে দেবে। তো এগুলা আমরা পড়ে ফেললেই ইজিলি পারবো, মুখস্থ করতে হবে, একটু মুখস্থ করতে হবে বলতে যাতে আমরা কোনো পয়েন্ট মিস না করে ফেলি, কি ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। রোল ইন টেস্টে হেল্প করে, ফুড স্টাফগুলো ডিজলভ করে। ডাইজেস্টিভ ফাংশন আমরা অলরেডি দেখে আসছি, কী থাকে, অ্যামাইলোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। তো অ্যামাইলোলাইটিকের মধ্যে থাকে স্যালাইভারি অ্যামাইলেস, লাইপোলাইটিকে থাকে লিঙ্গুয়াল লাইপেস। এই দুইটা কী করবে, জাস্ট কার্বোহাইড্রেট আর
লিপিডকে কিছু পরিমাণে ব্রেকডাউন করবে। এক্সক্রিটরি হচ্ছে ইউরিয়া, হেভি মেটাল, থায়োসায়ানাইড এগুলোকে বের করে দেওয়ার জন্য কাজ করে। ওয়াটার ব্যালেন্সে কাজ করবে। আমরা দেখছি যে ওয়াটার ব্যালেন্সের ওইখানে হচ্ছে বডির এন্ডোজেনাস যে সোর্সগুলো আছে ওইখানেও কিন্তু কিছু ডাইজেস্টিভ জুস থাকার পাশাপাশিও আরও কিছু সাপোর্টিং এজেন্ট থাকে, ওইটার মধ্যে স্যালাইভাও থাকে। মোটামুটি স্যালাইভা থেকে 1.5 লিটার সিক্রেশন হয় প্রতিদিন। বাফারিং ফাংশন যেটা, বাফারিং ফাংশন হচ্ছে এটার মধ্যে বাইকার্বনেট এবং ফসফেট থাকে যা বাফার হিসেবে কাজ করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। এই যে ডেফিনেশনটা। এবার স্যালাইভার সিক্রেশনের যে নার্ভাস কন্ট্রোল সেটা নিয়ে আমরা একটু দেখব। তো নার্ভাস কন্ট্রোল মানে কন্ট্রোল আসলে কয়েকভাবে হইতে পারে এটার, নার্ভাস কন্ট্রোল, রিফ্লেক্স কন্ট্রোল এবং ড্রাগ। তো নার্ভাস কন্ট্রোল যেটা প্যারাসিম্প্যাথেটিক, সেটা হচ্ছে ওয়াটারি স্যালাইভা সিক্রেশন করে, মানে ইনক্রিজ করে। অ্যান্ড সিম্প্যাথেটিকটা হচ্ছে রিচ অর্গানিক কম্পোনেন্ট বেশি থাকে কিন্তু ওয়াটারের পরিমাণ কম থাকে। এবার রিফ্লেক্স আমরা পড়ে আসছি ইন্টারে প্যাভলভের পরীক্ষা থেকে, কন্ডিশন রিফ্লেক্স, আনকন্ডিশন রিফ্লেক্স ওইটাই এখানে। কন্ডিশন হচ্ছে আমার পরিচিত খাবার যদি চোখে দেখি, চিন্তা করি বা ঘ্রাণ নেই, ওইটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স, যেটার কারণে আমার লালা বেরোবে। আর আনকন্ডিশন রিফ্লেক্স, আমি মুখে খাবার নিলে সেটা অটোমেটিক আমার লালা সিক্রেশন হবে। আর ড্রাগ আছে, একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, স্টিমুলেটস স্যালাইভেশন, আর হচ্ছে অ্যাট্রোপিন ইনহিবিটস স্যালাইভেশন। এর পাশে একটা জিনিস লেখা আছে কোলিনার্জিক অ্যান্ড হচ্ছে অ্যান্টি কোলিনার্জিক। তো কোলিনার্জিক ড্রাগ হচ্ছে অ্যাসিটাইলকোলিনের যেই ফাংশন এইটাকে স্টিমুলেট করে বা এটার সাপোর্টিভ। আর অ্যান্টি কোলিনার্জিক এটা হচ্ছে ইনহিবিটরি। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি পড়া হয়ে গেল স্যালাইভা থেকে যা পড়ার মতো। এবার আমরা এরপর একটা জিনিস আছে এবিসি বইয়ে, যেটা হচ্ছে জিআইটি হরমোন, যেটা একটা বড় বক্স। এই ভিডিওতে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমি এই ভিডিওতে এটা বলতেছি না, ওটা নিয়ে হয়তো অন্য একটা ভিডিও বানাবো। গ্যাস্ট্রিক সিক্রেশন নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তো গ্যাস্ট্রিক সিক্রেশনটা আসলে কি? গ্যাস্ট্রিক সিক্রেশন মেইনলি গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন কোথায় হয়? পাকস্থলিতে হয়, তাই না? পাকস্থলিতে হচ্ছে আমাদের। তো গ্যাস্ট্রিক সিক্রেশনের জন্য আমাদের 3টা গ্ল্যান্ড আছে পাকস্থলীর ভিতর এবং 4 ধরনের সেল পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম কথা, 3টা গ্ল্যান্ড, 4 ধরনের সেল। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি গ্ল্যান্ডগুলা। কার্ডিয়াক গ্ল্যান্ড, তো পাকস্থলীর কয়েকটা পার্ট থাকে, এটা ফান্ডাস, এটা বডি, অ্যান্ড এখানে পাইলোরিক স্ফিংক্টার থাকে। এখানে কার্ডিয়াক গ্ল্যান্ডটা এখানে থাকে, বডিতে থাকে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা প্রিন্সিপাল যে গ্ল্যান্ডটা, আর এইখানে থাকে পাইলোরিক গ্ল্যান্ড। এবার আমাদের সেল থেকে 4 প্রকারের সেল থেকে বেসিকলি। তো আমাদের এখানে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে থাকে হচ্ছে মিউকাস নেক সেল, এখানে আমরা দেখব মিউকাস নেক সেল, প্যারাইটাল সেল, চিফ সেল। চিফ সেলের আরেক নাম হচ্ছে পেপটিক সেল অ্যান্ড প্যারাইটাল সেলের আরেক নাম হচ্ছে অক্সেন্টিক সেল। এগুলা কোনটা কি সিক্রেট করে সেটাও খুবই ইম্পর্টেন্ট। যেমন প্যারাইটাল সেল হচ্ছে HCl আর IF ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল সিক্রেশন করবে। চিফ সেল হচ্ছে পেপসিনোজেন সিক্রেশন করবে অ্যান্ড লাইপেস, গ্যাস্ট্রিক লাইপেস, যেটা জি সেল হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশন করবে। আর মিউকাস নেক সেল যেটা, তো এটা নামের মধ্যে আছে মিউকাস সিক্রেশন করবে। এই হচ্ছে আমাদের 4টা সেল। এবার আমরা যে জিনিসটা ঢুকবো সেটা হচ্ছে রেগুলেশন অফ গ্যাস্ট্রিক জুস সিক্রেশন। তো গ্যাস্ট্রিক জুস যে সিক্রেশন ঘটে, শুরু হয়, চলে, শেষ হয়, এটা যে রেগুলেশন সেটা আসলে কিভাবে হয় সেটা নিয়েই আমরা একটু কথা বলবো। তো 3টা পর্যায়ে আছে, একটা হচ্ছে সেফালিক ফেজ, একটা গ্যাস্ট্রিক ফেজ, একটা ইন্টেস্টাইনাল ফেজ। তো সেফালিক ফেজের মাধ্যমে মোটামুটি 30% গ্যাস্ট্রিক সিক্রেশন হয়। সেফালিক ফেজটা আসলে কি? আমরা সাধারণভাবে চিন্তা করি সেফালিক ফেজ মানে, সেফালিক বলতে মাথাকে বোঝায়। তার মানে আমরা যখন কোনো একটা জিনিস
চিন্তা করতেছি খাবার নিয়ে বা দেখতেছি, ওই চিন্তা শক্তির মাধ্যমে আমাদের কিছু পরিমাণ হচ্ছে সিক্রেশন শুরু হয়েছে। ট্রিগার দেয় হচ্ছে সাইট, স্মেল, টেস্ট। অ্যান্ড মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে ভেগাস নার্ভকে স্টিমুলি, যে আমার যে স্টিমুলিটা তৈরি হয়েছে দেখার পর, ঘ্রাণ নেওয়ার পর, এটা ভেগাস নার্ভের মাধ্যমে কি বলে, ব্রেইনের মাধ্যমে ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করে। এবং ভেগাস নার্ভ যে কাজটা করে, ভেগাস নার্ভ প্যারাইটাল সেলকে বলে যে HCl ক্ষরণ করো, অ্যান্ড চিপ সেলকে বলে চিপ সেলকে বলবে পেপসিনোজেন ক্ষরণ করো। তো এই দুইটা যে ক্ষরণ করতে বলতেছে, এবং গ্যাস্ট্রিনও রিলিজ হয় জি সেল থেকে। এই যে 30% হয়ে গেল। এবার আসি গ্যাস্ট্রিক ফেজে। গ্যাস্ট্রিক ফেজে কী হয়? গ্যাস্ট্রিক ফেজে খাবার যখন স্টমাকে আসে, তো স্টমাকে ডিস্টেনশন হয়, একটু স্ফীত হয় স্টমাক। ওই স্টিমুলেশনের কারণে হচ্ছে কি হবে, জি সেল গ্যাস্ট্রিন সিক্রেশন শুরু করবে, এবং গ্যাস্ট্রিন প্যারাইটাল সেল এবং পেপটিক সেলকে স্টিমুলেট করে, যাতে তারা ওই পেপসিনোজেন আর হচ্ছে HCl ক্ষরণ করতে থাকে। আর না, নিউরাল যে রিফ্লেক্সটা ছিল ভেগাস, ওইটা চলতে থাকে, ওইটাও বাড়ায় দেয়। এবার আসি ইন্টেস্টাইনাল ফেজ। এখন ইন্টেস্টাইনে গেলে কিন্তু খাবারটা অ্যাসিডিক আর রাখা যাবে না, তখন ওইটাকে বেসিক করতে হবে। সেজন্য আমাদের যে জিনিসটা ঘটে, ইন্টেস্টাইনে ঢোকার পরই কিছু পরিমাণে সিক্রেশন ঘটে ইনিশিয়ালি। ওই যতক্ষণ পর্যন্ত যাচ্ছে পাকস্থলী থেকে ইন্টেস্টাইনে, তখন মধ্যে স্মল অ্যামাউন্ট অফ গ্যাস্ট্রিন সিক্রেট করতে থাকে। অ্যান্ড কাইম যে খাদ্যবস্তু, অ্যাসিড মিশ্রিত খাদ্যবস্তুটা, মন্ডটা, ওটা যখন ইন্টেস্টাইনে ঢুকতে থাকে, ঢোকার পরে আস্তে আস্তে যেই পুয়াটা ঢুকে যায়, মানে আস্তে আস্তে বেশি পরিমাণ ঢুকতে থাকে, তখন এন্টারগ্যাস্ট্রনস রিলিজ হওয়া শুরু করে, যেমন সিক্রেটিন, কোলেসিস্টোকাইন, এদেরকে একসাথে এন্টারগ্যাস্ট্রনস বলে। এবং এরা গ্যাস্ট্রিকের সিক্রেশনটা কমায় দেয় বা ইনহিবিট করে, বন্ধ করে দেয় যে সিক্রেশনটা চলতেছিল পাকস্থলীতে। এবং বন্ধ করার পরে এভাবে গ্যাস্ট্রিক সিক্রেশন আস্তে আস্তে কমতে কমতে টোটালি অফ হয়ে যায়। এটাই হচ্ছে রেগুলেশন, শুরু থেকে কিভাবে শেষ হয়। এবার HCl কিভাবে সিক্রেট হয় আমাদের বডিতে, এটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করা লাগবে, যে HCl কিভাবে তৈরি হচ্ছে প্যারাইটাল সেলের মাধ্যমে, এবং কিভাবে সেটা পাকস্থলীতে সিক্রেট হচ্ছে। তো ফার্স্ট অফ অল, প্যারাইটাল সেলের ভিতরে পানি থাকে, এবং বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড আমরা দেখতে পাচ্ছি, যে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে প্যারাইটাল সেলের ব্যাজোল্যাটারাল মেমব্রেন, এটা হচ্ছে এপিক্যাল মেমব্রেন। হ্যাঁ, এটা যদিও জানা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমি বলে রাখলাম। এটা হচ্ছে ব্লাডের সাইড। আমরা যদি পরের ছবিটা একটু দেখি, এই যে হচ্ছে ব্লাড ভেসেল, এই যে পাকস্থলী, এইটা হচ্ছে এপিক্যাল সাইড। প্যারাইটাল সেলের এপিক্যাল সাইড থাকবে পাকস্থলীতে, আর ব্যাজোল্যাটারাল যেটা, সেটা থাকবে হচ্ছে ব্লাড ভেসেলে। সো আমরা মেইন যেই পার্ট, ওটা ফিরে আসি। কার্বন ডাইঅক্সাইড যখন পানির সাথে যুক্ত হয়ে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটা কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম দিয়ে ব্রেকডাউন হয়ে যাবে বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়নে। তো হাইড্রোজেন আয়নে যখন ব্রেকডাউন হয়ে গেল, হাইড্রোজেন আয়নটা এখন কী করবে? হাইড্রোজেন পটাশিয়াম এটিপেস নামক একটা পাম্প থাকে এইখানে। তো এই পাম্পের মাধ্যমে ও হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে চলে যাবে, লুমেন সাইডে, পাকস্থলীর দিকে। তো এই যে চলে গেল, এক্সচেঞ্জ হয়ে এই হাইড্রোজেনটা এদিকে চলে আসে পাম্পের মাধ্যমে অ্যাক্টিভলি, যেহেতু এটিপি খরচ হচ্ছে। আর এদিকে যে বাইকার্বনেটটা আছে, এখানে বাইকার্বনেট ক্লোরাইড এক্সচেঞ্জার নামে এই জিনিসটা থাকে। এইটার মাধ্যমে বাইকার্বনেট ব্লাড সাইডে চলে আসে, এবং ক্লোরাইডটা এক্সচেঞ্জ হিসেবে প্যারাইটাল সেলে চলে আসে। যেহেতু একটা নেগেটিভ ভিতর থেকে বাইরে যাচ্ছে, সেটাকে নিউট্রাল করার জন্য একটা নেগেটিভ আয়ন অবভিয়াসলি বাইরে থেকে ভিতরে আসতে হবে, নাহলে কিন্তু ব্যালেন্স হবে না, এখানে নেগেটিভিটি বেড়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ক্লোরাইডটা ভিতরে চলে আসলো, এবং ক্লোরাইডটা ভিতরে চলে এসে
পরবর্তীতে সেটাও এইখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের লুমেন সাইডে চলে আসে, আর পানিটা নর্মালি প্রবেশ করে এখানে চলে যায়। তো এই যে এইচ আর সিএল মিলে তৈরি করে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এইভাবেই প্যারিটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। জাস্ট দুইটা পাম্প থাকে, এখানে একটা, এখানে এক্সচেঞ্জের মাধ্যমে চলে যায়, আর এখানে অ্যাক্টিভলি চলে যায় পটাশিয়াম হাইড্রোজেন এটিপিএস পাম্প দিয়ে। এই যে পটাশিয়াম হাইড্রোজেন এটিপিএস, আর এখানে হচ্ছে বাইকার্বনেট ক্লোরাইড এক্সচেঞ্জ প্রোটিন। এটা হচ্ছে মোটামুটি রেগুলেশন শেষ আমাদের। এবার কিছু কম্পোনেন্ট যে আমরা পড়ছিলাম সেটা কিছু মেজর ফাংশন আমাদের পাওয়া লাগে। মেজর ফাংশনের মধ্যে আমরা ধরতে পারি গ্যাস্ট্রিন। আমাদের এখন ওই যে কম্পোনেন্ট পড়ছিলাম ওইগুলো মনে করতে হবে আমাদের কি কি ছিল গ্যাস্ট্রিক জুসে। ছিল আমাদের HCl, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল, মিউকাস, দেন হচ্ছে আমাদের ওখানে অ্যামাইলোলাইটিক এনজাইম ছিল না, প্রোটিওলাইটিক অ্যান্ড লাইপোলাইটিক এনজাইম ছিল। তো এইখানে আমরা ওই জিনিসগুলোই একটু গুছায় দেখব। গ্যাস্ট্রিন যেটা একটা হরমোন, তো এই গ্যাস্ট্রিনটা কি করে, গ্যাস্ট্রিক অ্যাসিডের বা গ্যাস্ট্রিক জুসের ক্ষরণটা বাড়ায়, পেপসিন ক্ষরণটাও বাড়ায় দেয়। এছাড়া প্যারিটাল সেলের গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশনও করে। পেপসিনোজেন কি করে, পেপসিনোজেন হচ্ছে পেপসিনের ইনঅ্যাক্টিভ ফর্ম, অ্যান্ড এটা পেপসিন তৈরি করে, পরে পেপটাইডকে ভাঙে, প্রোটিনকে ভেঙে পেপটোন পর্যন্ত নিয়ে যায়। HCl কী করবে, HCl হচ্ছে পেপসিনোজেনকে অ্যাক্টিভ করবে, দেন প্রোটিন ডাইজেশনের জন্য এনভায়রনমেন্ট দিবে, বিকজ পেপসিন কিন্তু অ্যাসিডিক মিডিয়াম ছাড়া কাজ করতে পারে না, ওই অ্যাসিডিক মিডিয়াম দিবে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে ইন্টেস্টাইনে, এবং মিউসিন হচ্ছে প্রোটেক্টিং দ্য গ্যাস্ট্রিক মিউকোসা ফ্রম দ্য অ্যাগ্রেসিভ অ্যাকশন অফ HCl। এটা মিউকোসাকে প্রোটেকশন দেয়, অ্যান্ড এইটা উপস্থিত আছে বলে কিন্তু স্টোমাক সেলফ ডাইজেস্টেড হয়ে যায় না। এবার আমরা আসি ফাংশন অফ গ্যাস্ট্রিক HCl। তো গ্যাস্ট্রিক HCl ফাংশনগুলা আমরা দেখব। এখানে অ্যাক্টিভেশন অফ পেপসিনোজেন টু পেপসিন এমাত্র পড়ে ফেলছি, কারণ এটা অ্যাসিড মিডিয়াম ছাড়া কাজ করে না। ডিন্যাচারেশন অফ প্রোটিনকে ডিন্যাচার করে ফেলবে, এটা আমরা পরে আসছি হচ্ছে সেই ফার্স্ট কার্ডে প্রোটিনের ভিতর, যে প্রোটিনের সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি ফর্মেশনকে ভেঙে ফেলে, ডিন্যাচারেশন যাকে বলে। তো ভেঙে ফেলার কারণে কী করে, এটা হচ্ছে পেপসিন যেহেতু প্রোটিন ডাইজেশনে হেল্প করে একটা এনজাইম, সো পেপসিনকে অ্যাক্টিভেট করে পেপসিনের কাজকে আবার হেল্প করতে সাহায্য করে, ডিন্যাচারেশন মানে হেল্প করে আর কি, ডিন্যাচারেশনে কাজ করে। এবার রিডিউসেস ডায়েটারি ফেরিক আয়রন, মানে মূল কথা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে থাকে। এবার ব্যাকটেরিয়াল যেই অ্যাটাক বা ইনফেকশন এটা থেকে দূরে রাখে জিআইটিকে, বিকজ অ্যাসিড ক্ষরণ করলে ব্যাকটেরিয়া মরে যাবে। তো এই যে একটু আগে আমরা একটা জিনিস পড়ছি, HCl রেগুলেশন, এখানে একটা টার্ম আছে অ্যালকালিটাইড। তো অ্যালকালিটাইড জিনিসটা কি, ছোট করে যদি আমি বলি, অ্যালকালিটাইড হচ্ছে এই যে বাইকার্বনেট আয়নটা যে আমার রক্তে চলে আসছিল, অ্যান্ড এটা রক্তে চলে আসার কারণে এটা পরবর্তীতে কিডনি দিয়ে সিক্রিয়েশন হওয়ার জন্য, মানে এক্সক্রিশন হওয়ার জন্য জমা হয় কিডনির ইউরিনের সাথে। তো ইউরিনের সাথে যখন বাইকার্বনেট জমা হতে থাকে, তো ইউরিনটা অ্যালকালাইন হয়ে যায়, মানে ক্ষারীয় হয়ে যায়। এই যে ইউরিনটা যে ক্ষারীয় হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে অ্যালকালিটাইড ইউরিনটা। অ্যান্ড এটাকে কি বলে, পোস্ট প্র্যাডিনাল, if I'm not wrong, postprandial alkalemia, postprandial alkalemia। তো postprandial মানে কি আফটার মিল, তো খাবারের পরেই হয় এই ব্যাপারটা। যখন আমরা খাবার খাই তখনই তো গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন হয়, HCl সিক্রেশন হয়। তো খাবার যতবার খাবো ততবারই অ্যালকালিটাইড হবে, বিকজ ততবারই বাইকার্বনেট এখন এক্সচেঞ্জ করে বাইরে চলে আসবে। তো আমরা নর্মালি 3 বার খাবার খাই, তো একদিনে 3 বার অ্যালকালিটাইড হয়ে থাকে।
এবার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল, এটা নিয়ে আমরা একটু দেখি। এটা ছোট একটা জিনিস, এটার মধ্যে খুব বেশি পড়ার মতো কিছু নেই, জাস্ট এটা আমরা মনে রাখবো যে এটা একটা গ্লাইকোপ্রোটিন অ্যান্ড এটা হেল্প করে ভিটামিন B12 অ্যাবজর্পশনে। অ্যান্ড এইটা যদি ফেইলিয়ার হয় সিক্রেশন, তখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে বা পারনিশিয়াস অ্যানিমিয়া। এটা ভিটামিন নিউট্রিশন কার্ডে আমরা পড়ে আসছি যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হচ্ছে অ্যানিমিয়া হয়ে থাকে। কনসিকুয়েন্সেস অফ প্যারাইটাল সেল ফেইলিয়ার, তো প্যারাইটাল সেল ফেইলিয়ার করলে কী হবে, এতক্ষণ যা যা হচ্ছিল তা হবে না। HCl সিক্রেশন হবে না, IF সিক্রেশন হবে না। IF সিক্রেশন না হলে কি হবে, অ্যানিমিয়া হবে। HCl সিক্রেশন না হলে কি হবে, সেখানে প্রোটিন ডাইজেশন ঠিকঠাক মতো হবে না। তারপরে পারনিশিয়াস অ্যানিমিয়া দেখা দিবে, এই যে IF-এর কারণে পারনিশিয়াস অ্যানিমিয়া দেখা দেবে। আর আয়রন ডেফিসিয়েন্সি, এটা হচ্ছে HCl, হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা বেসিক্যালি HCl না খাওয়ানো হলে হয়, কারণ এই যে অ্যাক্লোরহাইড্রিয়া যেটা, এটা HCl ক্ষরণ যদি বন্ধ হয়ে যায়, আমরা এখনই দেখব, সেটার কারণে হয়ে থাকে। অ্যাক্লোরহাইডিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল টু সিক্রেট HCl ইন গ্যাস্ট্রিক জুস। তো গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বন্ধ হয়ে যায়, সহজ কথা। প্যারাইটাল সেল ফেইল করে HCl ক্ষরণে, অ্যান্ড HCl-এর ক্ষরণের সাথে সাথে কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণও বাধাগ্রস্ত হয় বা বন্ধ হয়ে যায়। তো এটা কখন হয়, যখন দেখা যায় যে হাইস্ট স্টিমুলেশন দেওয়ার পরেও HCl ক্ষরণ করে pH-এর মান 6.5-এর নিচে কমানো যাচ্ছে না। মানে pH-এর মান তো আরও কমার কথা, কারণ HCl একটা স্ট্রং অ্যাসিড। গ্যাস্ট্রিক জুসের pH মোটামুটি কত, 1.5 থেকে 2। তো এই যে এত লো pH-এর একটা জিনিস যখন 6.5-এর নিচে নামানো যাচ্ছে না, তখনই এটা বোঝা যায় যে অ্যাক্লোরহাইড্রিয়া হয়েছে। দ্য কমন কজেস কি? কমন কজ হচ্ছে গ্যাস্ট্রাইটিস আমরা সবাই চিনি, গ্যাস্ট্রিক যেটা ক্রনিক গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক অ্যাট্রফি। গ্যাস্ট্রিক অ্যাট্রফিতে হচ্ছে প্যারাইটাল সেল ধ্বংস হয়ে যায়। গ্যাস্ট্রিক কার্সিনোমা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল বা ক্যান্সার টিউমার সৃষ্টি হয়। কমন কনসিকুয়েন্স, ফলাফল কী হতে পারে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেহেতু HCl ক্ষয়িত হচ্ছে না, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। আয়রন অ্যাবজর্পশন যেহেতু বন্ধ হয়ে গেছে। পারনিশিয়াস অ্যানিমিয়া, কারণ কি ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ হচ্ছে না, ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না, পারনিশিয়াস অ্যানিমিয়া হবে। এবার সেই গ্যাস্ট্রিক জুস ফাংশন কী কী হইতে পারে গ্যাস্ট্রিক জুসের? তো গ্যাস্ট্রিক জুসের ফাংশন আমরা একটু সহজেই পড়তে পারি। গ্যাস্ট্রিক জুসের কম্পোনেন্টগুলো আমরা যদি একটু মনে করতে পারি, তাহলে কিন্তু গ্যাস্ট্রিক জুসের ফাংশনটা আমরা ইজিলি পারবো। তো গ্যাস্ট্রিক জুসের যেই ফাংশন, এটার আগে আমরা আরেকটু পড়ে নিতে চাই। কয়েকটা টার্ম আছে, টার্মিনোলজিগুলো আমরা একটু দেখব। ফ্রি অ্যাসিডিটি, টোটাল অ্যাসিডিটি, হাইপার ক্লোরহাইড্রিয়া, হাইপোক্লোরহাইড্রিয়া, অ্যাক্লোরহাইড্রিয়া অ্যান্ড অ্যাপেটাইট জুস। তারপরে আসে হচ্ছে আমাদের ট্রু অ্যান্টাসিডিটি। তো ফ্রি অ্যাসিডিটি হচ্ছে ইট রেফার্স টু দ্য এক্সিস্টিং অ্যাভেলেবল অ্যাসিডিটি ইন দ্য সলিউশন অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট। মানে অ্যাভেলেবল অ্যাসিডিটি কতটুকু আছে। টোটাল অ্যাসিডিটি হচ্ছে ইট রেফার্স টু দ্য টোটাল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন কন্টেইনড বাই পার্টিকুলার অ্যামাউন্ট অফ অ্যাসিড, হাইড্রোজেন আয়নের পরিমাণ। হাইপার ক্লোরহাইড্রিয়া, এটা হচ্ছে হায়ার অ্যাসিডিটি ইন গ্যাস্ট্রিক জুস, মানে HCl-এর বেশি ক্ষরণ হলে হাইপার ক্লোরহাইড্রিয়া। আর হাইপোক্লোরহাইড্রিয়া হচ্ছে যখন কমে যাবে, HCl ক্ষরণটা কমে যাবে তখন। এবং হাইপার ক্লোরহাইড্রিয়া বেসিক্যালি জোলিঙ্গার এলিসন সিন্ড্রোমে দেখা যায়। এবার আসি অ্যাপেটাইট জুস। ইন সেফালিক ফেজ অফ গ্যাস্ট্রিক সিক্রেশন, দ্য সিক্রেশন রেজাল্টস ফ্রম সাইট স্মেল অফ ফুড উইদাউট ফুড অ্যাকচুয়ালি মেকিং এনি কন্ট্যাক্ট উইথ মাউথ। Pavlov referred to this gastric secretion as appetite juice. This is also called psychic secretion. মানে যখন আমরা খাবার অ্যাকচুয়ালি না নিয়ে সিক্রেশন হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে অ্যাপেটাইট জুস, মানে ক্ষুধার জুস আর কি। ট্রু অ্যান্টাসিডিটি, ইফ দেয়ার ইজ নো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ইভেন আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ হিস্টামিন, দিস ইজ নোন অ্যাজ হিস্টামিন ফার্স্ট অ্যাক্লোরহাইড্রিয়া অর ট্রু অ্যান্টাসিডিটি। মানে গ্যাস্ট্রিক অ্যাসিড যদি সিক্রেশন না হয়
যদিও হিস্টামিন অ্যাপ্লাই করার পরও। তো এটা হচ্ছে হিস্টামিন ফার্স্ট অ্যাক্লোরহাইড্রিয়া আর ট্রু অ্যান্টাসিডিটি। এবার আমরা ক্লিনিক্যাল কনসিকুয়েন্স অফ গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল যেটা পড়ে ফেলছি আমরা বেসিক্যালি অ্যাক্লোরহাইড্রিয়া, দেন হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, এই জিনিসগুলো হয়ে থাকে। এই দুইটাই এতক্ষণ বোঝানো হয়েছে। গ্যাস্ট্রিক জুসের যে ফাংশনগুলো আছে, ফাংশনগুলো আমরা একটু দেখবো এখন। Maybe from here. এই যে গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন, তো আমরা যে গ্যাস্ট্রিক জুসের কম্পোনেন্টগুলো জাস্ট একটু মনে করতে পারি, দ্যাট উইল বি ইনাফ। তো এখানে আরও কিছু এক্সট্রা পয়েন্ট আকারে দিয়ে দিছে, এটা পড়তে পারলে বেটার, যথেষ্ট বড়। এটা দেখানোর জন্য আমি আনলাম যে কয়েকটা এক্সট্রা পয়েন্ট আছে, হেমোপয়েটিক ফাংশন, দেন লুব্রিকেটিং ফাংশন, অ্যান্টিসেপটিক ফাংশন, বাট আমরা এবিসিটাই দেখতেছি। এবিসি কী বলছে? এবিসি বলছে মেনটেন্যান্স অফ অপটিমাম পিএইচ কীভাবে? অবভিয়াসলি আমরা জানি যে HCl খাওয়ানোর মাধ্যমে পিএইচ কন্ট্রোল করে গেল। তো কম্পোনেন্টের মধ্যে কী কী ছিল? HCl ছিল, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ছিল, মিউকাস ছিল, আর কয়েকটা এনজাইম ছিল। এবার আসি এনজাইম, ডাইজেস্টিভ ফাংশন। এনজাইমের কাজগুলো আমি এখানে লিখে দিব, কোন এনজাইম কী করে। কারণ এখানে যে আমি লিখে দিতে পারি যে গ্যাস্ট্রিক জুসে এনজাইম আছে কি, পেপসিন আর গ্যাস্ট্রিক লাইপেজ। তো পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হচ্ছে, প্রেজেন্ট HCl বিক্রিয়া আকারে লিখে দিলাম। দেন হচ্ছে লাইপেজেরটা, গ্যাস্ট্রিক লাইপেজ কী করতেছে, লিপিডকে ভাঙতেছে। তারপরে হচ্ছে মিউকাস কী করে, মিউকাস হচ্ছে মিউকাসকে প্রোটেকশন দেয়, এটা লিখলাম পরের পয়েন্টে, এই যে মিউকাস। তারপর হচ্ছে HCl কী করতেছে, ব্যাকটেরিয়াল অ্যাকশন অ্যান্ড আয়রন অ্যাবজর্পশন করতেছে। অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর কী করতেছে, ভিটামিন B12 অ্যাবজর্পশন করাচ্ছে। এখন এই যে HCl এর যেই কাজগুলো আছে সেটা কিন্তু গ্যাস্ট্রিক জুসের ফাংশনই, তাই না? কারণ গ্যাস্ট্রিক জুসের মধ্যে HCl থাকে, কারণ HCl যা যা ফাংশন করে সেটা তো গ্যাস্ট্রিক জুসের ফাংশন। সো এইগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করতে পারি চাইলে। এবার আমরা আসি কন্ট্রোল অফ গ্যাস্ট্রিক HCl সিক্রেশন। স্টিমুলেট করে কে? হিস্টামিন, গ্যাস্ট্রিন, অ্যাসিটাইলকোলিন, আর ইনহিবিট করে BIP, GIP, CCK, সিক্রেটিন। ওই যে রেগুলেশন অফ গ্যাস্ট্রিক জুসের মধ্যে আমরা যদি পড়ি বই, দেখবো এখানে লেখা আছে যে এই যে ইন্টেস্টাইনে যখন VIP, GIP, CCK, সিক্রেটিন এগুলো আসে, তখন কিন্তু এরা ওই গ্যাস্ট্রিক জুসের সিক্রেশনটা বন্ধ করতে থাকে। এবং এখানে আছে প্রোটিন পাম্প বন্ধ করা যাবে প্রোটিন পাম্প ইনহিবিটর দিয়ে। অমিপ্রাজল একটা গ্যাস্ট্রিক ওষুধের নাম আমরা জানি, মানে গ্রুপের নাম। তো অমিপ্রাজল দিয়েছে ওই HCl প্রোডাকশনটা অফ করে দেওয়া যায়। এরপর আসে পেপটিক আলসার ডিজিজ ট্রিট বাই ব্লক অ্যান্ড হিস্টামিন রিসেপ্টর ব্লকার্স। এইগুলো নিয়ে আমরা এতক্ষণ অনেক কিছু বললাম। এই জিনিসগুলোও যদি, এই ফাংশনগুলো আমি গ্যাস্ট্রিক জুসের ফাংশন হিসেবে লিখে দিতে পারবো, বিকজ এগুলো সবই গ্যাস্ট্রিক জুসেরই কম্পোনেন্ট। সো এখন আমরা প্যানক্রিয়াটিক সিক্রেশনের দিকে যাব। প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, বিকজ এর মধ্যে এক্সোক্রাইন, এন্ডোক্রাইন দুইটা সিক্রেশনই ঘটে। এন্ডোক্রাইন হচ্ছে হরমোন সিক্রেশন,
আমরা জানি ইনসুলিন গ্লুকাগন সিক্রেশন হয়। অ্যান্ড এক্সোক্রাইন যেটা, এই এক্সোক্রাইন হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেশন হচ্ছে। রেগুলেশনটা কীভাবে হয়, রেগুলেশনটা আমরা একটু দেখি রেগুলেশন কীভাবে হচ্ছে প্যানক্রিয়াটিকের ক্ষেত্রে। প্যানক্রিয়াটিক জুসের ফাংশনটা আমরা দেখব একটু পরে, আগে আমরা রেগুলেশনটা একটু দেখি। তো এই যে দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে হরমোনাল, একটা হচ্ছে নিউরাল। তো হরমোনাল যেটা বেসিক্যালি হরমোন আছে কি কি, হরমোন মেইনলি করে থাকে, আর সাথে নিউরালটাও কিছু রোল প্লে করে। হরমোনের মধ্যে আছে সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন, দুইটা নামই লাগবে। আর সিক্রেটিন কি করে, এমন সিক্রেশন করে যার হচ্ছে বাইকার্বনেট আর ওয়াটারের পরিমাণ বেশি, এনজাইমের পরিমাণ কম। আর সিসিকে উল্টা, এনজাইমের পরিমাণ বেশি বাট বাইকার্বনেটের পরিমাণ কম। একটাকে বলে হাইড্রোলাইটিক সিক্রেশন, একটা বলে একবলিক সিক্রেশন। এই যে এখানে যে জিনিসটা লেখা ওইটাই, মানে যেই সিক্রেশনে এনজাইম বেশি থাকে তাকে একবলিক, মনে রাখবো ইতে এনজাইম ইতে একবলিক, তাকে একবলিক সিক্রেশন। আর যেটা হচ্ছে এনজাইম কম সেটা হাইড্রোলাইটিক সিক্রেশন। আর নার্ভাস রেগুলেশন যেটা আছে, নার্ভাস রেগুলেশন হচ্ছে অ্যাসিটাইল কোলিন দিয়ে হয়। তো ভেগাস নার্ভ হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিলিজ করে, অ্যাসিটাইল কোলিন অ্যাসিনার সেল অফ প্যানক্রিয়াসের উপর কাজ করে এবং একবলিক সিক্রেশন ঘটায় সিসিকের মতো। এটা গেল রেগুলেশন অফ প্যানক্রিয়াটিক জুস। এবার আমরা এটার যেই কী বলে ফাংশনগুলো আছে দেখব। তো নিউট্রালাইজিং অ্যাকশন আমরা কি জানি, অবভিয়াসলি বাইকার্বনেট থাকে প্যানক্রিয়াটিক জুসে। তো বাইকার্বনেট কী করবে, বাফার হিসেবে কাজ করতে পারে, তো নিউট্রাল করতে পারে। বা বাইকার্বনেট বাফার এখানে কাজ করবে না, বাইকার্বনেট হচ্ছে এখানে অ্যাসিডিটি মেনটেন বা অ্যাসিডিটি নিউট্রাল করার জন্য অ্যালকালি মিডিয়াম হিসেবে কাজ করতে থাকে, অ্যালকালি মিডিয়াম প্রডিউস করে। আসে ডাইজেস্টিভ অ্যাকশন, এইখানে যে কাজগুলো আমরা করব, যতগুলা এনজাইম আছে মুখস্থ থাকবে, ওই এনজাইমগুলা কোনটাকে কতটুকু ভেঙে কী বানায়। এই যে প্রোটিন থেকে পেপটন থেকে পলিপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড, কোনটা কী করতেছে এটা আমাদের জানা লাগবে। আর হচ্ছে অ্যামাইনোটিক অ্যাকশন, এই যে ফ্যাট ভেঙে কী হচ্ছে, নিউক্লিয়াস অ্যাকশন এটা ভেঙে কী হচ্ছে। আমরা যদি রিঅ্যাকশনগুলো লিখে দিতে পারি ওই এনজাইমগুলোর উপর বেস করে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সুন্দর হয়। এটা হচ্ছে ফাংশনগুলো গেল। আর এখানে প্যানক্রিয়াস থেকে আমরা দেখি আর কিছু আছে নাকি। এই জিনিসটা লাগবে, যেটা অলরেডি বলছি কীভাবে অ্যাক্টিভেট হয়, এগুলো আমরা কিন্তু ফাংশনের মধ্যে লিখে দিতে পারি। এই ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, একবার প্রফে আসছিল এই কোশ্চেনটা। তো হাইড্রোলাইটিক টাইপ, একবারিক টাইপ, প্রথমটা তো আমরা জানি যে একটা এনজাইম বেশি একটা এনজাইম কম, ক্যারেক্টার হচ্ছে থিন ওয়াটার, একটা থিক, যেটা পানি বেশি থাকবে রিচ ইন ওয়াটার, সো অবভিয়াসলি এটা থিন হবে, ওয়াটারই হবে। আর পানি কম থাকলে ঠিক হবে। এটা হচ্ছে কে করে সিক্রেটিং সিসিকে, এটাও এখানে পড়ে আসছি আমরা একটু আগে। সিক্রেট কখন হয়, এটা হচ্ছে অ্যাসিড কাইমের জন্য হচ্ছে সিক্রেটিন, আর ফ্যাটি ফুডের রেসপন্সে হচ্ছে সিসিকে। ফাংশন এটা হচ্ছে অ্যাসিডিটি কমায়, এটা হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন। তো হাইড্রোলাইটিক আর একবলিক এই ডিফারেন্সটা আমরা মোটামুটি পড়ে ফেললাম। এবার লিভার আর বাইল, বেসিক্যালি বাইল আছে আমাদের। বাইলটা কি আসলে, বাইল হচ্ছে এক ধরনের সিক্রেটরি প্রোডাক্ট মেড ইন লিভার অ্যান্ড হুইচ ইজ স্টোরড ইন গল ব্লাডার। এটা অ্যাকচুয়ালি একটা অ্যালকালাইন। তো এইখান থেকে আমরা সংজ্ঞাটা দেখে নিতে পারবো। হেপাটোসাইট সোর্স স্টোরেজ হচ্ছে গল ব্লাডার। ফাংশন কী কী আছে, ফাংশন যদি আমি দেখি,
ফাংশনটা আমরা এবিসি থেকেই দেখব। এই যে এই পার্টটা আমরা আসতেছি। ফাংশনে কি কি আছে? অবভিয়াসলি বাইল সল্ট কি করবে আমরা জানি, ইমালসিফিকেশন অফ ফ্যাট। তো এই যে এখানে একটা কোশ্চেন আসে যে বাইলের মধ্যে যদিও কোনো এনজাইম নেই তাও এটা ডাইজেস্টিভ জুস কেন? এটার অ্যান্সার হচ্ছে এই প্রথম পয়েন্টটা, যে বাইল সল্ট হেল্প ইন ফ্যাট ডাইজেশন বাই ইমালসিফিকেশন অফ ফ্যাট, দিস ইজ ওয়াই ইট ইজ ডাইজেস্টিভ জুস দো ইট হ্যাজ নো এনজাইম। তারপরে কী করবে? বাইল সল্ট হচ্ছে অ্যাবজর্পশন অফ ফ্যাট, যেহেতু ইমালসিফিকেশন করতেছে ছোটো ছোটো করবে, মাইসেলি তৈরি করবে, দেন এটা ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করবে। দেন হচ্ছে বাইল সার্ভস অ্যাজ রুট ফর এক্সক্রিশন অফ বাইল পিগমেন্ট, যেমন বিলিরুবিন, কোলেস্টেরল এগুলা বাইলের মাধ্যমে এক্সক্রিট হইতে পারবে। এবং অ্যালকালাইন পিএইচ অফ বাইল নিউট্রালাইজ দ্য অ্যাসিড কাইম। হ্যাঁ, অ্যাসিড কাইম যখন পাকস্থলী থেকে ইন্টেস্টাইনে যাবে তখন এই বাইলের অ্যালকালাইন যেই ক্যারেক্টার এটা ওইটাকে নিউট্রাল করবে। আর এখানে আমরা একই সাথে বাইল সল্টের যে ফাংশন এটাও পড়ে ফেলি। বাইল সল্ট এবারটা পড়ে আসলাম যে ইমালসিফিকেশন করবে, ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করবে, এবং বাইল সল্ট হচ্ছে অ্যাম্পিপ্যাথিক, উভধর্মী, ওরটা আমি ভুল বলছি কিনা আই এম নট শিওর, উভধর্মী। তো এটা হচ্ছে বাইল সল্ট যে কাজটা করে, বাইল সল্ট হচ্ছে কোলেস্টেরলকে সলিউবিলাইজ করার পরে এটা জমতে দেয় না কোলেস্টেরলকে। তো জমতে না দেওয়ার কারণে যেটা হয় যে স্টোন ফর্মেশন থেকে রক্ষা হয়। তো বাইল সল্টের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন। বাইল সল্টের বাইলের কন্টেন্টগুলো আমাদের অবভিয়াসলি লাগবে, প্রথমেই আমরা পড়ে আসছিলাম। এরপরে আসি এখানে যে জিনিসগুলো লিখছে এইটাতে আমরা একটু নজর দিই। বাইল সল্ট হচ্ছে মেইনলি সোডিয়াম পটাশিয়ামের সল্ট। তো বাইল সল্ট কীভাবে তৈরি হয়? বাইল সল্ট প্রথমে হচ্ছে কিছু অ্যাসিড থেকে, বাইল অ্যাসিডগুলোর নাম লাগবে আমাদের, যেমন কোলিক অ্যাসিড আছে, এই যে উপরে লেখা আছে কোলিক অ্যাসিড, ডিঅক্সিকলিক অ্যাসিড, লিথোকলিক অ্যাসিড, ইরসোডিঅক্সিকলিক অ্যাসিড। তো এখানে বেসিক্যালি আমাদের লাগছে কলিক অ্যাসিড। তো গ্লাইসিন যখন কলিক অ্যাসিডের সাথে মিলে তো গ্লাইকোকলিক অ্যাসিড, এবং গ্লাইকোকলিক অ্যাসিড দেখা যায় সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম গ্লাইকোকোলেট তৈরি করে, এবং টরিন কলিক অ্যাসিডের সাথে মিলে টরোকলিক অ্যাসিড তৈরি করে, সেটা সোডিয়ামের সাথে মিলে টরোকোলেট তৈরি করবে। এবং এরকম হচ্ছে আরও অনেকগুলো সল্ট আছে, এই সল্টের নামগুলো আমাদের লাগবে, এটা প্রফে আসা কোশ্চেন। সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম আর পটাশিয়ামের আমরা অনেকগুলা কম্বিনেশন করে দিব, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম, দেন হচ্ছে সোডিয়াম গ্লাইকোকিনোডিঅক্সিকোলেট, সোডিয়াম টরোকেনোডিঅক্সিকোলেট। যেহেতু এই যে প্রাইমারি দুইটা অ্যাসিড ছিল, হ্যাঁ, কলিক অ্যাসিড, কিনোডিঅক্সিকলিক অ্যাসিড, তো এই দুইটা দিয়েই বেসিক্যালি বাইল সল্ট ফর্মেশন হয়। বাইল সল্টের অলরেডি আমরা পড়ে ফেলছি ফাংশনগুলো। এবার আমরা যাব হচ্ছে রেগুলেশনে। প্রেজেন্স অফ ফ্যাটি ফুড ইন ডিওডেনাম স্টিমুলেটস দ্য রিলিজ অফ সিসিকে। তো রিলিজ অফ সিসিকে, ডিওডেনাম অ্যান্ড জেজুনাম। তো প্রেজেন্স অফ ফ্যাটি ফুড যখন ডিওডেনাম আসবে তখন সিসিকে রিলিজ হবে, এবং যখন অ্যাসিডিক কাইম আসবে তখন হচ্ছে সিক্রেটিন রিলিজ হবে। এই দুইটা আমরা অলরেডি একটু আগে পড়লাম, ওই যে ডিফারেন্সের মধ্যে হাইড্রোলাইটিক অ্যান্ড একবোলিক। তো সিক্রেটিন আর হচ্ছে সিসিকে রিলিজ হবে, এবং এই দুইটাই কি করবে? স্টিমুলেট করবে বাইল সিক্রেশনে, এইটাই। অ্যান্ড কোলেরেটিক্স হচ্ছে এমন সাবস্টেন্স যেগুলো বাইল সিক্রেশন ঘটায়, অ্যান্ড কোলাগোগিয়াস এটা হচ্ছে বাইল সিক্রেশন, এটা হচ্ছে বেসিক্যালি
গল ব্লাডার কন্ট্রাকশন করে। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বক্স। সো বাইল যখন লিভারে তৈরি হয় সেটার ধর্ম একরকম, বাইল যখন গল ব্লাডারে আসে সেটা চেঞ্জ হয়ে যায়। তো লিভারে থাকলে এটা ওয়াটারই থাকে, 97% ওয়াটার, গল ব্লাডারে আসলে এটা 88% হয়ে যায়। তো ওয়াটার 100 থেকে মাইনাস দিয়ে দেবো, সলিডটা চলে আসবে। পিএইচটা গল ব্লাডারে আসলে কমে যায়। লিভারে থাকে মানে একদম টাটকা জিনিসের পিএইচ বেশি, মনে রাখবে হবে টাটকা জিনিসের পিএইচটা বেশি থাকে, একদম খাঁটি জিনিস। তবে জমা থাকে কিছুদিন, জমা থাকতে থাকতে আমরা কী জানি, জমা থাকলে সব কিছুরই কিছু গুণাগুণ নষ্ট হয়ে যায়, ওটারই সেমভাবে এটারও পিএইচ কমে যায়। এখানে কিন্তু একটা এই যে মিল আছে, 7.8, 8.6, 8, এটা 7 থেকে 7.4। তারপরে হচ্ছে বায়েল সল্ট কনসেন্ট্রেশন। বায়েল সল্ট কনসেন্ট্রেশনের মধ্যে মেইনলি হচ্ছে সল্ট, যেহেতু এখানে কি সলিডের পরিমাণ বেশি গল ব্লাডারে, সো এখানে অবভিয়াসলি পরিমাণটা বেশি হবে 50 থেকে 200, এখানে কম 110 থেকে 12। বায়েল পিগমেন্ট কনসেন্ট্রেশন, এগুলো সব কঠিন পদার্থ, তো অবভিয়াসলি গল ব্লাডারে বেশি থাকবে, লিভার বাইলে কম থাকবে। তো আমাদের বায়েলটা মোটামুটি হয়ে গেছে। এবং এখানে আমাদের একটা জিনিস মিস গেছিলো, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুসের বাইকার্বনেট সিক্রেশনের যে মেকানিজম, এটা অনেকটাই এই সিএল সিক্রেশনের মেকানিজমের মতো, জাস্ট এখানে একটু চেঞ্জ আছে। এখানে হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড এসে কার্বনিক অ্যাসিড তৈরি করলো কার্বনিক অ্যানহাইড্রেজের কারণে, দেন হচ্ছে হাইড্রোজেন আর বাইকার্বনেট তৈরি হলো, হাইড্রোজেন ব্লাডে চলে গেল, সেটার এক্সচেঞ্জে এখানে সোডিয়ামটা ঢোকে আর বাইকার্বনেটটা লুমেনে চলে গেল। ওইখানে বাইকার্বনেটটা গেছিল কোথায়? বাইকার্বনেটটা গেছিল আপনার ব্লাডে, কিন্তু এখানে বাইকার্বনেটটা যাচ্ছে লুমেনে প্যানক্রিয়াজে, আর ব্লাডে যাচ্ছে হাইড্রোজেন আয়ন, আর সোডিয়ামটা এক্সচেঞ্জে ভিতরে ঢুকতেছে। The polarity of the events are opposite to the gastric HCl secretion, উল্টা হয়। আমরা একটু জাইমোজেন নিয়ে পড়বো, তার আগে এখানে একটু দেখি if everything is fine। তো জাইমোজেন আসলে কি? জাইমোজেন বেসিকলি আমরা ডেফিনেশনটা যদি দেখি, জাইমোজেনের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। প্রথম দিকে যাই, The proteins that are synthesized and secreted as inactive precursor proteins are known as zymogens। মানে সহজ কথা হচ্ছে এনজাইমের ইনঅ্যাক্টিভ ফর্মগুলোকেই জাইমোজেন বলে। এখানে এই ছকটা আমরা হচ্ছে এবিসি থেকে দেখব। এই যে পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো কার্বক্সিপেপটাইডেস, প্রো ইলাস্টেস, প্রো কোলাজিনেস, প্রো কলিপেস। শুধুমাত্র পেপসিন গ্যাস্ট্রিক জুস থেকে, বাকি সব প্যানক্রিয়াটিক জুস থেকে অ্যাক্টিভ ফর্ম জেন কেটে দিব আর এগুলার প্রো কেটে দিব, শেষ। অ্যাক্টিভেটর HCl পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করতেছে। কারণ পেপসিনও লেখা, এটা কেন? কারণ পেপসিন যখন তৈরি হয়ে গেছে কিছু পরিমাণ, HCl দিয়ে যখন অ্যাক্টিভেট হয়ে গেল, পেপসিন কিছু পরিমাণ তৈরি হয়েছে, ওই তৈরি হওয়া পেপসিন আবার পেপসিনোজেনকে উদ্দীপনা দেয় যাতে আরও পেপসিন তৈরি করে। তো মানে নিজেই তৈরি হয়ে নিজের যেই পূর্বপুরুষ সেটাকে স্টিমুলেশন দিচ্ছে। একইভাবে ট্রিপসিন একই কাজ করে, অ্যান্ড এন্টেরোকাইনাস সাথে থাকে, আর বাকি সবগুলো অ্যাক্টিভেটর হচ্ছে ট্রিপসিন। এই যে পেপসিনোজেন আর ট্রিপসিনোজেন, এরা যে নিজে নিজে পূর্বপুরুষকে উদ্দীপনা দিচ্ছে, এটাকে বলে অটো ক্যাটালাইসিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা হচ্ছে প্রিম্যাচুর অ্যাক্টিভেশন। যখন এই যে ট্রিপসিনোজেন কি একটা জাইমোজেন, তো জাইমোজেন যখন প্রিম্যাচুর অ্যাক্টিভেশন মানে আগে অ্যাক্টিভেটেড হয়ে যায়, যখন অ্যাক্টিভেট হওয়ার কথা না, নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই অ্যাক্টিভেট হয়ে গেছে, সেটা প্যানক্রিয়াজের মধ্যেই,
অ্যাক্টিভেট হওয়ার পরে এই প্যানক্রিয়াসকে ও কী করতে থাকে, প্যানক্রিয়াসে অটোডাইজেশন শুরু করে দেয়। যেহেতু এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম, খুব শক্তিশালী, প্রোটিনকে ভেঙে ফেলতে পারে, তো এটা একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। এটার কারণে কিন্তু জীবন নাশ হতে পারে, প্যানক্রিয়াস ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এবার সেই সাক্কাস এন্টেরিকাস আজকের শেষ পড়া আমাদের। সাক্কাস এন্টেরিকাস হচ্ছে আমরা কম্পোনেন্ট আগেই পড়ে ফেলছি বক্সের ভিতর। আমরা ফাংশন পড়ব সাক্কাস এন্টেরিকাসের। ওই যে কম্পোনেন্টগুলো পড়ছিলাম ওটার সাথে কানেক্ট করে পড়ব। তো কম্পোনেন্টের মধ্যে কী ছিল আমরা জাস্ট মনে করব। এন্ডোকাইনাস ছিল, এন্ডোকাইনাস কী করে পড়ে ফেললাম, ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। এইমাত্র জাইমোজেনের বক্সের মধ্যে পড়ে আসছি। তবে কী ছিল ওইখানে, এই যে এনজাইম ছিল, এনজাইমগুলো এই যে ভাঙতেছে, ভেঙে ভেঙে কী তৈরি করতেছে এটা পড়বো। তারপরে হচ্ছে ফাংশনস অফ মিউকাস, মিউকাসও ছিল। মিউকাস হচ্ছে সবসময় প্রোটেকশন দিবে মিউকাসাকে। এই তো মোটামুটি এইটা হচ্ছে ফার্স্ট আইটেমের পড়া, অনেক ডিটেলসে বলা হয়েছে। আর এর বাইরেও অনেক ছোট ছোট কোশ্চেন আছে, অ্যান্ড এইগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। এইগুলা যদি ভালো মতো পারা যায় তখন টিচাররা আরও ভালো মার্কস দেওয়ার জন্য আরও ডিপে যেতে থাকেন, আরও বেশি কোশ্চেন করতে থাকেন, আরও আনকমন কোশ্চেন করতে থাকেন। বাট এইগুলো হচ্ছে একদম বেসিক পারাই লাগবে এরকম কোশ্চেনগুলো। অ্যান্ড আই হোপ কোনো সমস্যা নাই পুরা আইটেমটায়। আর একটা পার্ট মিস দেওয়া হয়েছে, জিআইটি হরমোনের পার্টটা, সেটা একটা বড় একটা বক্স, যথেষ্ট বেশি বড়, তো ওইটা এই ভিডিওতে ইনক্লুড করা আসলে ডিফিকাল্ট। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।